আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। জলবায়ুর বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে বর্জ্য ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় প্রয়োজন নতুন একটি জীবনধারা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP29 এবারের আসরে অংশ নিয়েছেন ৮০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তবে জলবায়ু বিপর্যয়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেননি এবারের সম্মেলনে। COP29 দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সভ্যতা করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তি চর্চা, অর্থনীতি ও যুবশক্তিকে গতিশীল করা। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট গভীর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বেঁচে থাকার জন্য ভিন্ন জীবনধারার উপর একটি পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে। We need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. পরিবেশের সুরক্ষায় নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে প্রফেসর ইউনূস জানান, তরুণরা তা বেছে নেবে, তারা বেড়ে উঠবে ৩-০ ভিত্তিক ব্যক্তি হিসেবে। Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. যে নীতিতে শান্তিতে নোবেল জিতেছেন ডক্টর ইউনূস, সম্মেলনে সেই নীতির উপর দেয়া তার বক্তব্যকে তুমুল করতালিতে স্বাগত জানান বিশ্ব নেতারা। I hope you will join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. মনিউর রহমান, এটিএন বাংলা। নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্মিত রয়েছে। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে। তার মতে এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে হওয়ায় সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনা সহজলভ্য হবে। বাংলাদেশ বন্যা রোধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে স্বাস্থ্যসেবা নিয়ে এক সাইডলাইন অনুষ্ঠানে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও ওষুধ কোম্পানিগুলোকে ঢেলে সাজানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকারের উপায় নেই, কিন্তু সংবিধানে তাকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান একথা বলেন। তিনি আরও বলেন, ওই সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা,
জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয় ওই সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। বুধবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘায়িত করতে ওই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধনের অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়ে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। উচ্চ আদালতকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণঅভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 2016 সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে করা 6 মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2016 সালে 3 অক্টোবর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া এবং জাতির জনককে অবমাননার অভিযোগে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদানির সঙ্গে করা সব চুক্তি স্বার্থবিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M আব্দুল কাইয়ুম সকালে এই রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। নোটিশের জবাব দিতে পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের জবাব দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় আজ রিট আবেদনটি করা হয়। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকার উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে নগরীর মডার্ন মোড়ে গিয়ে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
অবিলম্বে দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ, কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে তারা বেইমানি করতেছে। আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সবকিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুজন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও 12 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের কাতারে থাকলেও পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন করা হয়নি। এ সময় নতুন দুই উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরওয়ার ফারুকীর অপসারণ দাবি করেন তারা। জাতীয় সংকটে আমরা সব সময় সর্বদাই সেই 18 জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিতে রাজপথে নেমে আসব, এতে কোনো সন্দেহ নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সংস্কারের যেই কার্যক্রম চলছে তার সর্ব সেক্টরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে আমাদের দুইজন উপদেষ্টা রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিবেশী দেশে আশ্রয় নেয়ার পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেছেন, স্বার্থপরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে এসে বুধবার জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিন শেড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ সঠিক হবে না। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। গণ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ আন্দোলনের পতনের পর কখনো কোনো স্বৈরাচার রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনারও সেই সুযোগ নেই। রাজধানীর বনানীতে জুলাই অভ্যুত্থানে আহত আর দরিদ্র মানুষের চিকিৎসায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে সবসময় থাকবে দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য আগের সরকারের বাজার বিশৃঙ্খলাকে দায়ী করেছেন তিনি। মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। রাজধানীতে PKSF দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে তার দীর্ঘমেয়াদী সুফল পেতে পরবর্তী সময়ে নির্বাচিত সরকারকে সেই ধারা অব্যাহত রাখতে হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে আওয়ামী লীগ সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। তাদের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসায় আশার আলো দেখেছিলেন দেশবাসী, কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মাঝে হতাশার জন্ম নিচ্ছে। এখনও বাজার করতে নাভিশ্বাস উঠছে মধ্যম কিংবা নিম্ন আয়ের মানুষদের। শুধু আলুই কিনতে হচ্ছে চালের চেয়ে বেশি দাম দিয়ে। বিভিন্ন পণ্যে ট্যাক্স কমানোর পরও দাম কেন কমছে না তা ভাবিয়ে তুলেছে সরকারকে। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে একটা বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এই চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য বিষয় অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, এমন গভীর ক্ষত কিন্তু আমরা দেখি না। যাই হোক, এটা আমি অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। তিনি বলেন, মানুষ যাতে এই সরকারকে মনে রাখে সেসব সংস্কারে হাত দেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে সুফল পেতে পরবর্তী সরকারকেও এই ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম থেকে আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করেন অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি কেন দেয়া হয়েছিল এতদিন পর তাও জানান অর্থ উপদেষ্টা। আমার ছোট ভাই মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে। আমি বললাম এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড সালাউদ্দিন, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধান উপদেষ্টা আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, এটা আমার দোষ, গালিগালাজ তো জানো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আপনার নাম? এদিকে দেশের অর্থনীতির অবস্থা ভালো, রিজার্ভও ভালো আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপানোর অনুমোদন দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা জানান, যথাসময়ে আসছে বছর বই হাতে পাবে শিক্ষার্থীরা। টেক্সট বই ষষ্ঠম এবং সপ্তম শ্রেণী, আবার ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করেছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে চেষ্টা ওরা যত বই ওরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী ওরা বইগুলি পাবে। তাবলিগ জামাতের চলমান বিরোধ নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন সাদ কান্দলফির অনুসারীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তাদের আশঙ্কা, 15 নভেম্বর কাকরাইল মসজিদের সংঘাত বাধাতে পারেন জুবায়েরপন্থীরা। টঙ্গীতে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ঘোষণাও দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে 5 নভেম্বর সমাবেশে তাবলিগের জুবায়েরপন্থীরা বলেন, বাংলাদেশের ইজতেমা একবারই হবে, 2 বার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দিল্লির মাওলানা সাদপন্থীদের আর ঢুকতে না দেয়ার হুঁশিয়ারিতে তাবলিগের 2 পক্ষের বিরোধ নতুন করে আবারও সামনে আসে। চলমান দ্বন্দ্বের নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশের সাদপন্থীরা। 2018 সালে তাবলিগের বিভক্তির পর কাকরাইল মসজিদে 2 পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে তা ভেঙে জবরদখল করলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে
দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। এ সময় টঙ্গীর ইজতেমার প্রথম পর্বে সাতপন্থীদের অগ্রাধিকার দেয়া, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন মাওলানা সাদের অনুসারীরা। বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে। মাওলানা সাদ কান্দুলভির মতো বিশ্ববরেণ্য একজন আলেমকে বাংলাদেশ ইজতেমায় তার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া তাবলিগকে আর বিতর্কিত না করে একে অপরের দিনের মেহনত ও ইজতেমায় বাধা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মুসল্লিরা। মসজিদে তাবলীগ করতে কেউ কাউকে বাধা দেবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পলিথিন সহ সব ধরনের প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানী পুরান ঢাকায় অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয় বেশ কয়েকটি কারখানা। এ সময় কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এক পর্যায়ে অভিযান স্থগিত করে ভ্রাম্যমাণ আদালত। মিজান শাহজাহানের রিপোর্ট। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতিতে পলিব্যাগ কারখানা বন্ধে অভিযান শুরু করে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানায় তালা দিয়ে পালিয়ে যায় মালিকরা। পরে তালা ভেঙে জব্দ করা হয় কাঁচামাল, পলিব্যাগ ও অন্যান্য সরঞ্জাম। কারখানা সিলগালার পাশাপাশি কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। 1 তারিখ থেকে আমরা অভিযানে নেমেছি। আমরা বিভিন্ন বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম চালু রেখেছি এবং আমরা 3রা নভেম্বর থেকে বলেছি যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে এসেছি এবং এটি শুধু নট অনলি যে আজকে তা না, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। তারা বলেন, পুরান ঢাকায় ছোট বড় 5000 পলিব্যাগ তৈরির কারখানা রয়েছে। এসব শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কারখানা বন্ধ করা যাবে না। আপনারা একটা কর্মস্থান যোগাই দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ। হ্যাঁ, মূর্খ, তারা কি করে খাইবে? এটা কোন, এটা কর্মস্থানটা কি? তা আপনারা এই যে কর্মস্থান, গরিবের কর্মস্থানটা ধ্বংস করতেছেন কি জন্য? বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়িক জায়গা আপনারা কেমন ধ্বংস করতেছেন? সেনা সদস্যদের আশ্বাসে এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্যান্য বারের মতো এবারের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, 2-1 দিনের মধ্যে যুগান্তকারী কিছু কাজে হাত দিতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টার সাথে বৈঠকের পর শিল্পকলা একাডেমিতে হামলার প্রতিবাদে 15 নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে। কাল পরশুর মধ্যে আপনারা অনেকগুলো এক্সাইটিং প্রজেক্টের কথা শুনবেন, যেটা আমাদের সাংস্কৃতিক জগতে একটা বড় পরিবর্তন তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। জুলাইয়ের স্পিরিটটা আপনারা দেখতে পাবেন যে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেখানে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। যশোর সেনানিবাসে অনুষ্ঠিত সম্মেলনে কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগেডিয়ার কমান্ডার ও সিগন্যালস ইউনিট সমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।
চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম শৃঙ্খলা মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি A.K. আজাদ খান। সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়নি বলেই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগাতে হবে। এদিকে 14 ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বারডেমে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা ও প্রশ্নোত্তর সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। মহামারী ডায়াবেটিস, যেটা টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু শুরুতে অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই থাকে। সেজন্য মানুষকে সচেতন করতে হবে যে আপনারা একটা বয়সের পরে চেক করে নেন। শুরুতে যদি ডিটেক্ট করে একেবারে কারেকশন করে তাহলে এটা আজীবনের রোগ, একথা ঠিক, কিন্তু যদি শুরুতে সম্পূর্ণ কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে পরে কিন্তু রেমিশনও চলে যেতে পারে। বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না বলে মন্তব্য দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের। সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ বাজারে থানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক গণজামায়াতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউএসএইডের অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমিও জিততে চাই ক্যাম্পেইন। চট্টগ্রাম মহানগরী থিয়েটার ইনস্টিটিউটে এই ক্যাম্পেইনে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে নাগরিক সমস্যা নিয়ে নাটক মঞ্চায়ন, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইউএসএইডের স্ট্যান্ডিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ SPL প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশে যে কয়টা স্টেডিয়াম রয়েছে তার প্রায় সবগুলোই অকেজো। এই সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে বিসিবি থেকে স্টেডিয়ামের তালিকা নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমলাতন্ত্র জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের মধ্যে, এজন্য আমরা কাজ করছি। এ সময় অন্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। তিনি বলেন, মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। যে কয়টা স্টেডিয়ামে আছে এগুলোরই যথার্থ সংস্কার কিংবা যথার্থ ব্যবহারযোগ্যতা নেই। তো সেই জায়গা থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা। অলরেডি বিসিবি আমাদেরকে একটা তালিকা দিয়েছে সারা দেশের 9টা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল পর্যায়ের, যেগুলো কখনো কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো। কয়েকটা আছে যে 26 বছর আগে একবার ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, তারপর আর ব্যবহারযোগ্যতা নেই। জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভু তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল, কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি। গুলশানের বাসিন্দাদের জন্য ভালোবাসার গুলশান নামে একটি কমিউনিটি ভিত্তিক অ্যাপ্লিকেশন উদ্বোধন করা হয়। বাংলাদেশের আইটি ও ফিনটেক সেবায় স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান SSL ওয়্যারলেস তার প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে গুলশান কমিউনিটি নিরাপত্তা ও যোগাযোগ উন্নত করতে গুলশানের বাসিন্দাদের জন্য ভালোবাসার গুলশান নামে এই সামাজিক কমিউনিটি ভিত্তিক অ্যাপ্লিকেশনটি চালু করেছে। এই সৃজনশীল অ্যাপটি কমিউনিটি এঙ্গেজমেন্ট বৃদ্ধি ও
লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, যা বাসিন্দাদেরকে দ্রুত এবং নিরাপদে যে কোনো ঘটনার রিপোর্ট করার সুযোগ প্রদান করবে, যাতে সোসাইটির ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ নিকটও তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারে। চুক্তিটি স্বাক্ষর করেছেন এসএসএল এর ব্যবস্থাপনা পরিচালক। এ সময় আরও উপস্থিত ছিলেন এসএসএল সেন্টিনেলের সিইও অবসরপ্রাপ্ত মেজর এস.এম. রাইয়ান রশিদ, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এবং সেক্রেটারি জেনারেল সৈয়দ এ হাবিব সহ অন্যান্যরা। এখন পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচক হান্নান সরকার জানান, জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট দিয়ে আবারও ক্রিকেটের সবুজ গালিচায় পা রাখবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া বাংলাদেশ দলে সাকিব আল হাসানের খেলা কিংবা অবসর নিয়ে কিছুই জানা নেই বললেন হান্নান সরকার। পরাগ আরমানের রিপোর্ট। জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে ইতিমধ্যেই ঘরোয়া আসরে শুরু হয়ে গেছে লাল বলের ক্রিকেট। লঙ্গার ভার্সনের খেলা শেষই হবে এনসিএল এর টি-20 লিগ। টি-20 টুর্নামেন্ট মাঠে গড়াবে 11 ডিসেম্বর। এনসিএল এর টি-20 ফরম্যাট দিয়ে 1 বছরের বেশি সময় পর আবারও মাঠে ফিরবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে এমনটাই জানান বিসিবির নির্বাচক হান্নান সরকার। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে, তো সেটা আমরা আলোচনা করব। ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনো খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। সিনিয়র ক্রিকেটারদের দলের সুযোগ পাওয়া নিয়ে হান্নান সরকার বলেন, যদি ফিটনেস এবং পারফরমেন্স ভালো হয় তবে বয়স কোনো সমস্যা নয়, যে কোনো সময়ই সিনিয়রদের দলভুক্ত করা যেতে পারে। ন্যাশনাল লিগ শুরু হওয়ার পরে আমরা 2টা টেস্ট পাচ্ছি, 2টা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন, জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি। সো এখন এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল, তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। অবশ্যই সিনিয়র প্লেয়াররা তো সেই নজরের বাইরে না। সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো। তাছাড়া সাকিব আল হাসানের খেলা এবং অবসর নিয়ে হান্নান সরকার জানান, সাকিব বিষয়ে কিছুই জানা নেই তার। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 2 ম্যাচ সিরিজে প্রথম প্রীতি ম্যাচে 1-0 গোলে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে। এ সময় বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে লাল সবুজের দল। খেলার 18 মিনিটে বাংলাদেশের বক্সের সামনে ফ্রি কিক পায় মালদ্বীপ। হামজা মোহাম্মদের নেয়া শটে মাথা ছুঁয়ে দলকে লিড এনে দেন আলিফ হাসিব। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করতে থাকে বাংলাদেশ। 43 মিনিটে সোহেল রানার দূরপাল্লার শর্ট সাইড পোস্টে লেগে ফেরত এলে সমতা আনা হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ শেষে 1 গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।